দিদির না অনেক আগে থেকে করা হওয়া উচিত ছিল, তাহলে তোর এতটা বাড়তে পারতিস না। আজকে দিদি তোদের ছেড়ে দিয়েছে বলে উচ্ছন্নে গেছিস, প্রশ্রয় দিয়েছে বলে মাথায় উঠেছিস। সারা জীবন তোর বাবা তোর মাকে জ্বালিয়েছে, এখন তোরা জ্বালাতে শুরু করেছিস কেন রে? আচ্ছা, মানুষ কি সারা জীবন এই জ্বালায় মরবে নাকি? এই বউটা এসে দিদিকে একটু শান্তি দিয়েছে, সহ্য হচ্ছে না তোদের? হ্যাঁ, তোর মা একটা বিধবা মানুষ, স্বামী নেই, বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। এই মেয়েটা এই তোদের দিদি আর তোদের দুজনকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। তোদের কিসে ভালো হবে, কি করে দু পয়সা সাশ্রয় হবে, সেই নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। একটা কাজের লোক পর্যন্ত রাখিসনি তোর মার জন্য। তোর মা যদি বারণ করেও থাকে, ওই মাকে তো কোনোদিন বলিসনি, মা তোমার তো বয়স হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে কিনা বলেছিস? তোরা তো মজাই পেয়ে গেছিস, তাই না? মানুষটা এখন একটু আনন্দ করছে, তোদের সহ্য হচ্ছে না। কদিন বাঁচবে বলতো মানুষটা? হ্যাঁ, সেই তো দেখছি, মরণকালে হরিনাম, মরণকালে হরিনাম করছে। এখন সব আনন্দ একেবারে উতলে উঠছে। বাড়ির বউ যা যা করবে সবকিছু করবে নাকি এখন? এই কি করেছি আমি? কি করেছি, কি বলতে চাইছো তুমি? উত্তর দাও। বাবা তোরা পারিসও। আচ্ছা, পুজো গন্ডার দিনে কেন অশান্তি করছিস? পাড়ার সব লোকেরা কত আনন্দের মুডে রয়েছে, সব পাড়ার বয়স্ক মহিলারা বেরিয়ে পড়েছে পাড়ায় পুজো হবে বলে। আর তোরা তোরা দুজনে সব সময় সবকিছুতে ব্যাঘাত দিবি কেন রে? এই তো পাড়ার ছেলেরা তাদের মাদেরকে নিয়ে এসেছে, খালি একমাত্র তোরাই যাসনি, আর তার উপর এত খারাপ খারাপ কথা বলছিস। এই তুতুল শোন, যাদের কথা বলছিস না তাদের মায়েরা ওখানে গিয়ে নাচ করেন। আমাদের মা বাড়ি থেকে বেরিয়ে ঘোমটা খুলে নাচ করেছে বলে আমাদের মুড হয়নি ওখানে যাওয়ার। আর তোরা কি বলছিস? তোরা তো খুব মজা পেয়েছিস, চিরকাল তো তোদের শত্রুতা ছিল আমাদের ফ্যামিলির সঙ্গে না? আমার মা ওখানে গেছে, সবাই সেটা নিয়ে হাসাহাসি করেছে, তোদের তো দিব্যি লেগেছে, খুব মজা পেয়েছিস তোরা। আর এই যে আমার বউ, যে আমার বউ হয়ে এই বাড়িতে এসেছে, সে কি করছে? সে কিন্তু সারা পাড়া কাঁপিয়ে বেড়াচ্ছে। না না, আসল কথাটা বল না, তুই আসল কথাটা বল। ওর তো চিরকালের স্বভাব এরকম, নেচে নেচে বেড়াচ্ছে পাড়ায় আর সবাইকে সিগন্যাল দিচ্ছে, সব ছেলেগুলোকে সিগন্যাল দিচ্ছে। পলাশ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটা কথা কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? চোরের মায়ের আবার বড় গলা না? আর একটা কথা বললে কি করবে? শোনো, তোমাকে আমরা এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরো। সেটি হচ্ছে না, সেইটি কিছুতেই হচ্ছে না। আমি যতক্ষণ বেঁচে আছি বৌমা কোথাও বেরোবে না। ওই যা, বেরো বেরো, তোরা বেরো, বাড়ি থেকে বেরো। এত দূর, এত দূর, আশ্চর্য। যে কাকিমা, কাকিমা তুমি দেখতে পাচ্ছ তো, তোমার চোখের সামনেই হচ্ছে কিন্তু। আমার মাকে কিভাবে বশ করেছে দেখো একবার। আমার তো এখন মনে হচ্ছে ও মাকে টুকটাক করেছে, নিশ্চয়ই টুকটাক করেছে। তুমি স্কুলের শিক্ষক, সে কিনা টুকটাকে বিশ্বাস করো, টুকটাকের কথা বলছো। এই শিক্ষক তুমি? আমি না খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার স্কুলের ছেলেমেয়েরা কি শিক্ষা পাচ্ছে। আচ্ছা, কি করে চাকরি পেয়েছো বলো তো? তুমি টাকা দিয়ে চাকরি পেয়েছো, তাই না? তা না হলে তো এরকম ধরনের কথা বলতে পারতে না। যদি সত্যি লেখাপড়া জানতে তাহলে মেধার পরিচয় দিতে। এই খবরদার, হ্যাঁ খবরদার, যা জানো না তা নিয়ে কোনো কথা বলতে আসবে না তুমি। তোমরা যা জানো না তা নিয়ে তো দিব্যি দুজনে কথা বলে যাচ্ছ। আমাকে কতটুকু জানো তোমরা যে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করছো? কেন করছো তোমরা? চেনো তোমরা আমাকে? বাজে মহিলা কোথাকার আবার বড় বড় কথা বলছে। খবরদার পলাশ, তোর বৌদি হয় সম্পর্কে। কি বৌদি? এই মহিলাকে আমি বৌদি ভাববো? ছি, ওকে যে আমি বৌদি ভাববো সেই আশা ও যেন কখনো না করে। আশা করবে কি করে? আরে ও আশা করবে কি করে? ওর সঙ্গে আমি সংসারটাই করবো না। হ্যাঁ, সেই ওর সঙ্গে আমি সংসার করলি তো? এই শোন শোন, কপাল না তোর পরে নি রে, পুড়েছে এই মেয়েটার। তোর তো বাঁদরের গলায় মুক্তোর মালা হয়েছে, হ্যাঁ, আর ও একখানা মুক্তোর মালা তোর মতন বাঁদরের গলায় ঝুলছে। সেই মালা তুই পরে থাকতে পারবি কি পারবি নে
সে তো তোর ব্যাপার, অভ্যেস নেই তো, তাই না? তাছাড়া বললি না তুই ওর সঙ্গে থাকবি না? আরে তুই ওর সঙ্গে থাকবি কি থাকবি না সে কথা কে জানতে চেয়েছে? কেউ চায় না তো। ও তোর সঙ্গে থাকতে চায় কিনা সেইটা আগে ভেবে দেখ। কি হলো বলো দেখি আমার? এই মাঝে মাঝে আমার কেমন ছোটটি হয়ে যেতে ইচ্ছে করে গো। কেন বলো দেখি? ওই যে যখন বাবাকে স্বপ্নে দেখি না, তখন কিরম মনে হয় যে আমি যেন আবার সেই বাবার সেই ছোট্ট মধুটি হয়ে গেছি, আর বাবার হাতটা ধরে ছুটতে ছুটতে বিন্নি ধানের মাঠ পেরিয়ে সেইখানে যেখানে ওই পানসি নৌকো বাঁধা থেকে গো, সেই নৌকোয় উঠে বাবা আমাকে ওই নদীর ওপারে মেলা দেখাতে নিয়ে যেতে। হ্যাঁ, কত রকমের মেলা, রাসের মেলা, যাত্রা পালা হতো, শোনাতে নিয়ে যেতে। আর আমি, বাবা তো বড় মানুষ, আগে আগে চলতেন, আর আমি তার সঙ্গে পাল্লা দিতে পারতুম না। আমি লাফিয়ে 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 তাকে ধরার, তার সঙ্গে সঙ্গে সমান তালে হাঁটার চেষ্টা করতাম। ওই ছবিখানা কেমন একটা অক্ষয় হয়ে আছে আমার মনে। আমার মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখলে যে আমার বাবার হাতটা ধরে ছুটে ছুটে সেই ছোট্ট মধুটি হয়ে বিন্নি ধানের মাঠের উপর দিয়ে পেরিয়ে যাই। মনে হয় বলি, ও বাবা, তোমাকে আমার বাবা বলে বাড়ি ডাকতে ইচ্ছে করছে গো বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকতে চাই। বলে, জানো বাবা, তোমার খুকু সকলের কাছে এখন বড় হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তোমার কাছে তোমার কুকুর ঠিক তেমনই আছে। বলবো, আমি জানতে চাইবো যে তুমি তোমার কুকুর হাত ধরে আবার সেই বিন্নি ধানের মাঠ পেরোবে কিনে বলো, আবার সেই পানসি চড়ে নদী পেরোবে কিনে বলো, আমাকে যাত্রা দেখাতে নিয়ে যাবে কিনে বলো, পুতুল কিনে দেবে কিনে বলো। বলো না বাবা, বলো বলো। আমরা তো শহরে থেকেছি, এই পুজোর সময় বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত জানো তো, জামা কিনতে, জুতোর দোকানে। আর এই যখন নতুন ক্লাসে উঠতাম, বুক লিস্ট যখন বেরোতো, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত বইয়ের দোকানে। আর ওই বইয়ের দোকানের পাশেই না একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমাকে রসগোল্লা কিনে দিত। আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রসগোল্লা খেতাম। বাবার হাত ধরে যেন কত ঠাকুর দেখেছি। তবে হ্যাঁ, বাড়িতে এসে কাজ ছিল, কিন্তু ওই কি কি ঠাকুর দেখেছি, কোথায় কটা ঠাকুর দেখেছি, সব লিস্ট তৈরি করে রাখতাম। বাবা তারপর আমাকে নিয়ে বসতো, আমাকে জিজ্ঞেস করতো, বলো তো মা, ওই ঠাকুরের মুখটা কেমন ছিল, বলো তো তুমি কটা ঠাকুর দেখলে। সব হিসেব করে রাখতাম, বাবা জিজ্ঞেস করতো আর বাবাকে বলতাম। আর আমার বাবা কি করতে জানিস? আমি তো খুব জায়গাতে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমার বাবা না এতগুলো গজা নিয়ে আসতো আমার জন্য, এতগুলো গজা নিয়ে এসে বলতো, এম্মা এদিকে এদিকে এই নে গজা গজা খা, চুপচুপি খেয়ে নে, আমি তোকে রোজ একটা করে গজা দেবো। হ্যাঁ, তোর মা তোর দেখলে তোকে বকাবকি করবে, তোকে লুকিয়ে লুকিয়ে গজা দেবো, তুই খাবি। হ্যাঁ, এখন তো বাবা চলে গেছে, আমাকে কেউ রোজ গজাও খাওয়ায় নে। এ আবার কি এমন ব্যাপার বলো তো? সামান্য তো গজা, এর জন্য কাঁদতে আছে? সামান্য গজা না, ওটা সামান্য নয়। ওই গজাটার মধ্যে না আমার বাবার হাত ছিল, আমার বাবার হাতে ছোঁয়া ছিল গজাটার মধ্যে। ওই গজাটা আমার কাছে অনেক প্রিয়। ঠিক বলেছো পুতুল দি, একদম ঠিক বলেছো। আমি ভুল বলে ফেলেছি জানো তো, সত্যি গো। বাবার কিনে দেবো একটা ছোট নকুল দানা হোক, বাতাসা হোক, গুজিয়া হোক, সেটাই অনেক বড়।
কারণ ওটা যে বাবার কিনে দেওয়া, বাবার দেওয়া। তুমি ঠিক বলেছ, আর কখনো এমন ভুল হবে না। ও বৌমা, কাঁদে নে, অত কান্তি হয় না। দেখো দেখি, আমরা 3 বয়সে 3 জন বসে বসে নিজেদের বাপের কথা বলছি আর কেঁদে যাচ্ছি। আমার সাথে চল, রান্নাঘরে চল। আজকে আমি একটু চিকেন রান্না করেছি, তুই তো আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসিস। আর পুতুল দি, তোমাকেও দিচ্ছি, চল। ছোট বৌদি, আমার জন্য ভেবো না, আমি খাবো না। কেন রাগ করলি? না না, রাগ করবো কেন? এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কেন এরকম করছিস শিমুল? একটু না খেলে আমি তোকে যেতেই দেব না। একদিন তো এই কথাটা ভাবোনি মা। আজ একবেলার জন্য এসেছি বলে তোমরা সবাই আমায় খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো। যখন আমি অনেক বেলা খাওয়ার জন্য এসেছিলাম, তখন কি করেছিলে তোমরা? গরু তাড়া করেছিলে। কেন মা? তখন তোমাদের মনে হয়নি যে না, মেয়েটা এখানে একটু থাক, তার একটু যত্ন আত্তি করি, তাকে একটু খাওয়াই? একবারও ভাবোনি না যে আমি ওখানে গিয়ে কি করছি, কি খাচ্ছি? সেসব তো তোমাদের কিছু মনে পড়েনি। তাহলে এখন কেন এই কথাটা বলছো বলো তো? কেন বুঝতে পারছিস না? আমি বড্ড অসহায়। এরকম করে বিধিয়ে কথা বলিস না শিমুল। ও মা, বলি মাকে অত আঘাত দিও নে। মার কষ্টটা তো তোমরা কেউ নিতেও পারবে না, না? মা তো কাউকে বলতেও পারে না। দেখ শিমুল, আজকে হয়তো বুঝতে পারছিস, বা হয়তো আরো কয়েকদিন বাদে বুঝতে পারবি। সেদিন যা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। দোহাই চোরদা ভাই, দেখ এতদিন তো তোরা আমার জন্য অনেক ভালো করেছিস, ভালো ভাবার চেষ্টা করেছিস, কিন্তু তাতে কি হয়েছে? কিছু হয়েছে বল? আমার কি কোনো ভালো হয়েছে? হয়নি তো। তাই আমি তোদের হাত জোর করে বলছি, আমার জন্য আর ভাবিস না রে। দেখ, আমি তো বলেই দিয়েছি যে আমি আর এ বাড়িতে এসে থাকবো না। তাহলে আমার কোনো কিছুর ওপর দায়িত্ব তোদের নেই? সেটা বললে তো হয় না শিমুল। তুমি আমাদের সাথে থাকো না তার মানে এই না যে তোমার কোনো দায় দায়িত্ব আমাদের নেই। তোমার যে কোনো ভালো মন্দ কাজের জন্য তো মানুষজন আমাদেরকেই দোষ দেবে। কেন বর্দা ভাই? এতদিন তো শ্বশুর বাড়ি থেকে আমি এ বাড়িতে আসিনি, তা সেখানে কি তোমাদের কেউ দোষ দিয়েছে? দেয়নি তো। এখন দেখো, কেউ যদি অর্বাচীন হয়, সে যদি সে কথাটা বলে, সেখানে তো আমার কিছু করার নেই। বলো, আমি কি করব বলো তো? আর দোষ দিলেই যে সেটা ঘাড় পেতে নিতে হবে তার তো কোনো মানে নেই। নেবে না দায়? অনেক কথা বলা সহজ শিমুল, করা সহজ না। তুমি ঠিক কি বলতে চাইছো বড় বৌদি? কিছু না। কিছুক্ষণ বাদে তো চলেই যাবে, থাক না। এই কথা কাটাকাটি করে কি লাভ বলতো তোদের? হ্যাঁ দিদি, এই কথা কানাচ্ছি। তাছাড়া আমাদেরও বড্ড তাড়া আছে, যেতে হবে গো। ও মা, বলছি আমি একটু দোকান থেকে ঘুরে আসছি। সময় নষ্ট না করে যা না, দিদিদের তাড়া আছে তো, বেরিয়ে যাবেন ওনারা। ও দিদি, আমি কি বললাম আপনাকে? আমি যে বললুম যে আমি কিন্তু কিছু খাবো না, আমার জন্য আপনি বাইরে পাঠাচ্ছেন তো। শুনুন, আমি ছোট বৌমা তোমাকে বলি, আমি শুধু 1 কাপ চা খাবো, হ্যাঁ, আর কিচ্ছু না। আর শুনুন, এই আপনার ঘরে যাই আছে ও দিয়ে দিন না, পুতুলকে দিয়ে দিন, ও খুশি মনে খেয়ে নেবে। আর আপনার মেয়ের জন্য যদি আপনি ওই বাইরের দোকান থেকে মিষ্টি আনতে পাঠান, তাইলে পাঠাতে পারেন, তবে আমার মনে হয় না সে তাতে খুব খুশি হবে। বললাম তো আমার খিদে পাইনি। তার মানে তুমি আমাদের বাড়িতে জলগ্রহণ করবে না, তাই তো? হ্যাঁ, তো বড় কথা কি আর জোর গলায় বলা যায় গো বড় বৌদি? তার উপর আবার এদেশেরই আমি একটা মেয়ে। তবে হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে জলগ্রহণ করার ইচ্ছে নেই, এই কথাটা বলতে পারি। শিমুল, বর্দা ভাই চোখ রাঙাচ্ছ কেন? দেখো, আমি তো আমার কথা বলছি, আমি কি আমার মনের কথাও বলতে পারবো না? এটা সত্যি যে এ বাড়িতে আমার আসতে ইচ্ছে করে না, এ বাড়িতে আমার খেতেও ইচ্ছে করে না। তবে হ্যাঁ, আমার মায়ের জন্য খুব কষ্ট হয়, মায়ের জন্য বড় মন কেমন করে। কিন্তু কি আর করব, বেড়াল পার করে দিয়েছ তো, আর তো কিছু করার নেই।
আমার মন চাইলো যে এ বাড়িতে এসে আমি 2 দিন থাকলাম, তখন দেখবে তোমরা সবাই বিরক্ত হচ্ছ। আর যদি ভুল করেও 10 দিন থেকে যাই, তাহলে ব্যাস তোমাদের তো মনে হবে যে এ বাড়ি থেকে ও কবে যাবে কবে যাবে। কি অদ্ভুত না? আসলে কি বলতো, মেয়েদের না কখনো কোনো বাড়িই হয় না, নিজের বাড়ি বলে কিছু থাকেই না। পিপি তুমি চলে যাবে, আজকের দিনটা থাকো না। না রে মা, আর আমার তোদের বাড়িতে থাকা হবে না। না মানে বিয়ের পর কি বোনরা দাদার বাড়িতে এসে থাকে না? আমরা কি তোকে কোনোদিন আপত্তি করেছি শিমুল? তুই না ব্যাপারটাকে ঘুরিয়ে ফিরিয়ে সেই নিজের মতো করে কথা বলে যাচ্ছিস। ছোটদা ভাই, আমি তো আমার কথাই বলছি, নিজের কথা নিজেরই তো বলা ভালো। যে বাড়িতে বিপদের দিনে এসে থাকা যায় না, সে বাড়িতে সুখের দিনে 4 বেলা কেন কাটিয়ে যাব বলো তো? বিপদে এসে থাকা যায় না মানে বুঝতে পারলাম না ঠিক। তোর শ্বশুর বাড়ির লোকজনের সাথে তো তোকে আমরা প্যাচ আপ করে দিয়েছিলাম, আর সেই জন্যই কিন্তু তুই আজকে এত ভালো আছিস। সেইটুকু কৃতজ্ঞতা বোধ রাখ অন্তত। তোমাকে তো আমি তখনই বলেছিলাম মাথা ঘামিও না, এখন তো তোমাকেই শুনতে হচ্ছে কথাটা। মাথা তো ঘামাতেই হতো দিদি ভাই, মাথা না ঘামালে দাদাভাই চলতো কি করে? আর দাদাভাই তো ভয় পেয়ে গেছিল শিমুল হয়তো এই বাড়ি থেকে আর ফিরবেই না। আর এরকমও তো কথা হয়েছিল যে অনেক টাকা পয়সা খরচা করে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, এইভাবে মেয়ের পেছনে টাকা খরচা হয়েছে বলে টাকাগুলো কি জলে যাবে নাকি? আর শুধু তো দাদাভাইকে বলেই লাভ নেই, এইটাতে তো আরেকজনও খুব বড় ভূমিকা পালন করেছে, ছোট ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তুমি থামো তো। ওর শত্রু বিভীষণ আছে, যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলো না, চুপ করে দাঁড়িয়ে থাকো। অনেক কিছু বুঝি, আর মুখ যখন আছে তখন তো আমি কথা বলবোই। ওফ, বলি কি, কিছুক্ষণের জন্য তো এসেছি গো, তাই অপ্রিয় কথাগুলো এগুলো কি না বললেই চলছে না তোমাদের? হ্যাঁ, তোমার বোন তো আর এখানে থাকতে আসেনি, থাকবে না সে। দেখো, তোমার বোনকে তোমরা কতটুকু চেনো আমি জানি না, কিন্তু এ কথা ঠিক যে তোমার বোন যা বলে তাই কিন্তু করে, সে হিম্মত তার আছে। আর আজ তোমরা যাই বলো আর তাই বলো, আমি তোমাদের বলে গেলুম বাপু, তোমরা দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। আজ আমার বৌমা কিছু করছে না সে কথা ঠিক, কিন্তু অল্প দিনের মধ্যেই তোমরা তোমাদের বোনকে আর এই জায়গায় দেখবে না। অন্য কিছু করার চেষ্টা চলছে গো, চলছে। জানেন তো বেয়ান, ওর বাবা খুব চাইতো মেয়ে নিজের পায়ে দাঁড়াক। আজকে যদি ও সত্যিই নিজের পায়ে দাঁড়ায় না, আমি তো খুশি হবই, ওর বাবাও খুব খুশি হবে, জানেন তো। তবে তোমাদের কাছে আমি একটা ব্যাপারে খুব কৃতজ্ঞ মা, তোমরা আমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছিলে বলেই না আমার একা কিছু করার একটা সামর্থ্য হয়েছে। আমার লড়াইটা একেবারে আমার একার লড়াই করে দিয়েছিলে বলেই আমার মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল, নয় লড়বো নয় মরবো। জানি না আমি কত কি করতে পারবো, কিন্তু চেষ্টা তো করছি। একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, আর যাই হোক ঘরে পৌঁছে আমি মরবো না। বলি এইবার কিন্তু আমাদের উঠতে হবে। ওই হাত দো তাড়াতাড়ি কর। তাহলে তুমি আমাদের বাড়িতে জলটুকুও খেলে না, তাই না শিমুল? হ্যাঁ বৌদি, খেলাম না, কিন্তু দেখো এই যে আমি খেলাম না, এখানে একটা স্ট্রং পয়েন্ট তোমাদের তৈরি হলো। তোমরা একটা অজুহাত পেয়ে গেলে কিন্তু আমাদের বাড়ি না যাওয়ার। তাও যদি ভেতরে কখনো কাটা ফোটে, লোকে যদি তোমাদের জিজ্ঞেস করে যে কেন বোনের শ্বশুর বাড়ি যাও না, তোমরা তখন লোককে বলতে পারবে ও আমাদের বাড়ি এসে জলস্পর্শ করেনি, তাই আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখি না। এটা বলতে পারো। বড্ড বেশি কথা বলছিস। কথাই তো বলছি বর্দা ভাই, এইটুকু কথা না হয় মেনে নিও আমার। শিমুলের রাগ করার, অভিমান করার যথেষ্ট কারণ আছে, সত্যি। সেদিন তোর পাশে আমরা দাঁড়াতে পারি না। বলছি দিদি, যে কর্তব্য আমার পালন করার কথা ছিল সেটা আপনি আগে পালন করে দিলেন, তবে আমিও এর মধ্যে যাব।
কোনো দরকার নেই মা। আমি জানি বাবার পেনশনে কত টাকা তুমি পাও, আর সেই টাকায় তোমার নিজেরই ওষুধপত্র কিনতে চলে যায়। আজকে যদি তুমি আমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটি করতে যাও, তোমাকে দাদাদের কাছে হাত পাততে হবে। আর সেটা আমি সত্যিই চাই না, যে তুমি দাদাদের কাছে হাত পেতে তুমি আমার শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করো, আমার ননদের জন্য কেনাকাটা করো, কিংবা আমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটা করো। দোহাই মা, নিজেকে অনেক ছোট করেছো, আর নিজেকে ছোট করো না। যদি এমন কোনো দিন আসে তোমার হয়ে আমি না হয় আমার শ্বশুর বাড়ির সবাইকে কেনাকাটা করে দেব, আর তেমন দিন না একদিন না একদিন ঠিক আসবে, দেখো। এই তুতুল যা যা শিখিয়েছি সব মনে আছে তো? ঠিক করে করো কিন্তু, প্রেস্টিজের ব্যাপার, ভুল ত্রুটি করলে না একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব মনে আছে। বলছি বৌদি ভাই, আমি পুতুলদের কাছে যাচ্ছি। আসলে কি বলতো, একটা যদি ওরাকে ভুল খুঁজে পায় না, একেবারে ফুলে ফেপে উঠবে। ছেলেদের কাছ থেকে এই বছর তো আমরা পুজোটা নিয়ে নিয়েছি, তাই সবাই রেগে আছে। রাগ হয়েছে তো ভারী বয়ে গেছে, বেশ করেছে নিয়ে নিয়েছে। তবুও দেখছো তো পাড়ার ছেলেরা কিন্তু আসছে আমাদের পুজোয়। কোথায় লেখা আছে রে যে সব সময় পুজোরা ছেলেরাই করবে, মেয়েরা কিছু করতে পারবে না? আমরাও করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা তো বলিনি যে ছেলেরা আসবে না, পার্টিসিপেট করবে না, তা তো বলিনি। তো দেখ, শিমুলের বর দেওয়ার সবাই তো এসে দাঁড়িয়ে আছে। এমনি এমনি দাঁড়িয়ে আছে নাকি, মজা দেখছে। একটা যদি বিপদে পড়ি না, দেখবে কেমন হাততালি দিচ্ছে। अरे कोई भी मुसीबत হবে না। কেন মুসিবত হবে? আর हर एक लड़की तो ওই দশভুজা আছে না, কিসের মুসিবত? আর वैसे देखना আমাদের পূজা इस बार बेस्ट পূজা হবে। সত্যি গো, এই যে দেখো আমরা একটা পুজো করছি, এই পুজো করাটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যদি ভালো করে না করতে পারি না, তাহলে মান সম্মান একেবারে চলে যাবে। আর প্যাক দেওয়ার লোকের তো অভাব নেই। তবে এই যে কাকিমারা আমাদের সাহায্য করছে, এটাই কিন্তু আমাদের কাছে বড় আশীর্বাদ। দেখো সব ঠিকঠাক উতরে যাবে। তবে তোকে স্যালিউট না জানিয়ে পারছি না শিমুল। কেন গো বিপাশাদি, আমি আবার কি করলাম? বারে, তুই তো সবটা করলি। তুই যে তোর ওই রকম একটা শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে পুজোটাতে নিজে থেকে এলি, পুজোর সমস্ত কিছু আয়োজন করলি, শাশুড়ি ননদ সবাইকে তুই এত আনন্দ দিচ্ছিস, এর কোনো তুলনা আছে শিমুল? শুধু একটা কথাই ভাবি, সারাটা জীবন এই শূন্যতা নিয়ে থাকবে কি করে তুমি? সুচরিতা দি, তোমার জীবনও তো শূন্য, কিন্তু তা বলে কি তোমার সবসময় পুরোপুরি সবকিছু শূন্য লাগে? তা তো লাগে না বলো। ঠিক তেমন আমার, তোমরা আছো, আমার শাশুড়ি মা আছে, ননদ আছে, ও ঠিক সময় কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। এই কথাটা তো বললেই হলো না শিমুল। शिमूल, कॉन्जुगल लाइफ बोले भी तो एक चीज होता है कि नहीं? हाँ, और जिंदगी में ना ये सबसे बड़ा चीज है, একে ডিনাই করা যায় না। হ্যাঁ, वैसे फैमिलिर সাথে ঝামেলা হয়, হাজবেন্ডের সাথে ঝামেলা হয়, ঠিক भी হয়ে যায়, নর্মাল হয়ে যায়। पर শিমুল, তোমার তো সেই চান্সটা भी নেই। চান্স নেই তো কি করবো বলো? সব কথা মেনে নিয়ে তো আমি আমার কনজুগাল লাইফ লিড করতে পারি না। না, তোর কি মাথা খারাপ? আমরা কি তোকে সেই কথাটা বললাম? শুধু এটুকু বলতে চাইছি, প্রত্যেকটা মানুষের তো সুখীভাবে বাঁচার একটা অধিকার আছে শিমুল, এবং সেই অধিকারটা তোরও থাকা উচিত। বিপাশা দিয়ে যার কপালে সুখ নেই, সে কি করবে বলো তো? তুমি কিন্তু নিজের সুখ নিজেই বিসর্জন দিয়েছো। মানে? মানে শতদ্রুর কথা বলছি। ওকে কিন্তু আমাদের ভালোই লেগেছে। সত্যিই তাই, শতদ্রুকে কিন্তু খুব ভালো লাগলো, ভালো ছিল। তোকে কিন্তু খুব ফিল করে শিমুল। তুই এমন একটা কঠিন হয়ে কঠোর হয়ে ওর সাথে কথা বলছিলি না, এত মিসবিহেভ করলি, আমাদের খুব খারাপ লেগেছে। ছেলেটাকে আমাদের মন্দ লাগেনি, ভালোই লেগেছে। বিপাশাদি ছাড়ো না গো, কেন এসব কথা বলছো? আমি একটা বিবাহিত মেয়ে, আমার উচিত না বিয়ের আগে জীবন নিয়ে কথা বলা? ন্যাকামো করিস না তো। বিবাহিত, কিসের বিবাহিত?
যে বিয়েটার মধ্যে কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, তাকে আবার তুই বিয়ে বলিস? কোনো সম্পর্ক আছে এই বিয়েটাতে? মনে মনে মানিস? তুই নিজে বলতো, এই বিয়েটাকে মানিস তুই? একটা বিয়েতে তো শুধু একজন জড়িয়ে থাকে না, গোটা পরিবার জড়িয়ে থাকে। এই দেখো না, আজকে বিয়েটা করেছি বলেই না আমি আমার ননদকে পেয়েছি, আমার শাশুড়ি মাকে পেয়েছি। তাতে হয়েছেটা কি? আরে আজকাল কা জমানা না অনেক বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তুমি তোমার শাশু মার সাথে রিশ্তা রাখতেই পারো। দেখো শিমুল, अगर तुम्हारी शादीते ठीक ठाक লাগবে না, তুমি অন্য কোথাও शादी করবে, फिर भी তুমি তোমার ससुरालेर সাথে रिश्ता রাখতে পারবে। हाँ, क्योंकि हर एक इंसान अलग अलग আছে, কেউ কারোর সাথে रिश्ता রাখতে পারে, इसमें কি প্রবলেম আছে বলো তো? और वैसे भी अगर তোমার शादी वर्कआउट করবে না, তুমি অন্য কোথাও সেটেল করবে, फिर भी তুমি তোমার ससुरालेर সাথে रिश्ता রাখতে পারবে। ऐसा कोई नियम नहीं है कि তোমাকে ওটা খারাপ করতে হবে। अगर তুমি কাউকে ভালোবাসবে, কেউ তোমাকে ভালোবাসবে, তো অফকোর্স তুমি সেখানে রিশতা রাখতে পারবে। হ্যাঁ শিমুল। আচ্ছা আমরা কেন বলো তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছি? ঠাকুরমশাই কিন্তু পুজো করছেন, এক্ষুনি অঞ্জলি দিতে হবে। সে খুব ভালোই জানি যে তোর এই কথাগুলো ভালো লাগছে, তোর ব্যাপার, তুই যেটা ভালো বুঝবি তাই করবি। তবে তুই যদি এখান থেকে চলে যাস তাহলে সব থেকে কষ্ট কিন্তু আমরাই পাবো। তুই যতদিন এ পাড়ায় থাকিস ততদিন আমাদেরই লাভ। আরে প্রতীক্ষা, তুমি বরের কাছ ছেড়ে এখানে এসেছো? বাহ, খুব ভালো করেছো গো। দেখো, জীবনে যেরকম বরকে দরকার তেমন তো বন্ধুদেরও দরকার। আবার কি বলতো, বিয়ের আগে যা যা মধুর লাগছে সেটা বিয়ের পরে তো মধুর নাও লাগতে পারে, তাই না? অভিশাপের মতো শোনাচ্ছে। তোমরা কি আমাকে অভিশাপ দিচ্ছ? ও মা, বালাই ষাট, অভিশাপ দিতে যাব কেন? আরে আমরা তো আমাদের এক্সপেরিয়েন্সের কথা বলছি, হ্যাঁ না? और একদিন বুঝবে हर किसी का अलग अलग जगह থাকে, और वो सिर्फ হাজবেন্ডের থেকেই পাওয়া যায় না। একটা মেয়েকে নিজের জায়গা দিতে পারে কিন্তু। আচ্ছা ধুনুচির নাচ টাচ কখন হবে? প্রতিযোগিতা ছিল না তোমাদের? এই তো এক্ষুনি শুরু হবে, অ্যানাউন্সমেন্ট করছে তো। তা প্রতীক্ষা, আমাদের এই পুজোটা কেমন লাগছে? ভালোই তো করেছো, খুব ভালো হয়েছে। এত বড় করে করতে পারবে ভাবি। সত্যি, আসলে কি বলতো, পুজো বলে কথা তো, আর মন থেকে যদি কিছু চাওয়া যায় না, সেটা ঠিক পাওয়া যায়। তুই একটা কর পলাশ, কিছু একটা কর। আমি আবার কি করব? যা করার তোকেই করতে হবে, আমি কিচ্ছু করতে পারবো না। আমি তোর পাশে থাকবো, আমি তোকে হেল্প করবো। কবে কবে? বললামই তো, বিসর্জনের দিন বিসর্জন ঘটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা কর, ওকে বিসর্জন দিয়ে দিই। সেটা কিভাবে? সেসব কিছু আমার হেডেক, তুই ওসব নিয়ে ভাবিস না। আমি সময় মতো সব বলবো। আমাকে কি করতে হবে সেটা বল। তোকে কিচ্ছু করতে হবে না, শুধু আমি যেটুকু বলবো সেটাই করবি। তার বাইরে গিয়ে কোনো কাজ করতে যাস না, আমি তোকে পুরোটা গাইড করে দেবো। শুধু মা তো নয়, আমার বউও তো নাচবে। তুই শোন, তোর বউয়ের কথা বাদ দে তো। যে বউয়ের সাথে থাকবি না, যে বউয়ের তোর কোনো দায়িত্ব নেই, সেই বউয়ের কথা তুই ছাড়। এখনো তো আছে, দেখতে পাচ্ছিস কিভাবে আমার মাথা নিচু করছে? আমি ভুলে যাবো সব? সেটাই তো আমি বলছি, এই জিনিসগুলোই না মনে রাখ, এই আগুনটাকে নিজের ভেতর থেকে নিভতে দিস না। আর ওদিকে দেখ, ওদিকে আমাদের মায়ের অবস্থা দেখ দেখ দেখ। সামনের মাস থেকে না টাকা পয়সা সব বন্ধ করে দেবো। দেখি ওরা কিভাবে চালায়। ওই মহিলা না ডেঞ্জারাস, অন্যভাবে উপার্জন করে চালাবে। বিশ্বাস করিস না নাকি? বিশ্বাস না করে আর উপায় কি? হাতে নাতে তো প্রমাণও পেয়েছি। তাহলে এরকম একটা মেয়ের সাথে তুই শেষ পর্যন্ত নিজের জীবনটাকে জড়াবি? তোর জীবনটা কি এতটাই তুচ্ছ? জড়াবো না সেটা কথা তো হয়েই গেছে, বারবার একই কথা বলছিস কেন? সেটাই বললাম আর কি, বিজয়া দশমীর দিন ভাসান দেওয়ার ব্যবস্থা কর, নাহলে কিন্তু তুই আর বাঁচবি না। একেবারে ভাসান? অন্তত ভাসানের মতো কিছু একটা কর, যাতে আর ফিরে এসে ঘুরে দাঁড়াতে না পারে। না না, শোন পলাশ, আমার কিন্তু খুব ভয় লাগে। আমার চাকরি চলে যেতে পারে, অনেক রকম অনেক বিপদ আসতে পারে। আমি এতটা বাড়াবাড়ি করতে চাই না। তোর দ্বারা কিছু হবে না, কিছু করতে তুই করতে না চাস আমি করবো, আমার উপর ছেড়ে। মেরে ফেলিস না। আমাদের হাতে আর কিছু আছে নাকি? বউ তো একেবারে রাস্তার মেয়ে ছেলে হয়ে গেছে।
নাচছে গাইছে রাস্তায় পড়ে থাকছে, সেখান থেকে যদি কিছু হয়ে যায় আর আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই, তাই না? না না না, শোন, এটা করিস না। বাবা কেন রে? কি তোর এই বউকে ভালোবাসিস নাকি? ভালোবাসার কথা নয় পলাশ, আপনি একটা মানুষকে শেষ করে দিবি। দেখ শোন, আমি তো চেয়েছিলাম ও চলে যাক, ও যদি ভালো ভালো চলে যেত তাহলে এই দুর্যোগটার পথে হতো না। তোর বউ তো, বউ কিন্তু ভালো কথা শোনার মেয়ে তো নয়, চলে তো যাবেই না। ও তোকে ফাঁসাবে, তোর চাকরিটা খাবে, তারপর তোকে জেলে পুরবে, তখন ভালো লাগবে তো? চিন্তা করিস না, যা হয় ভালোর জন্য। আর মায়ের সাথে ভাসানে গেলে তোর বউয়ের কত না হবে সেটা ভাবতো। ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, না হয় ডোজটা একটু কমিয়ে দেবো। কিসের ডোজ? সে নয় দেখা যাবে পরে কিসের ডোজ। এখন আপাতত তুই তোর বউয়ের ধুনুচি নৃত্য দেখ, আমাদের মায়ের ওই ধুনুচি নাচ দেখ, ধুনুচি নাচ করে কেমন পাড়া কাঁপাচ্ছে সেটাও দেখ। পরের কথা নয় পরে হবে। দারুণ হচ্ছে মা। এবার আমাদের পরের প্রতিযোগী আমাদের বৌদি, মানে আমাদের শিমুল বৌদি। শুভ আলোতে জানলাটা খুলে দাও, শুভ আলোতে জানলাটা খুলে দাও, মান অভিমান যত সব কিছু ভুলে যাও, মান অভিমান যত সব কিছু ভুলে যাও। শরতে আসেন মাঝে, সাথে আসে ভালোবাসা, ফাগুনে আবির ওরে সকলেরই কাছে আসা। শুধু শুধু রাখবি, নিজের ভেতরে খুঁজবি আর কোনো ব্যবস্থা নিবি না, সেই রাগের তো কোনো মানে হয় না, তাই না? নে ব্যবস্থা নে, আমি তোদের আটকাবো না, ব্যবস্থা নেই। আনন্দ হচ্ছে না মা? হচ্ছে গো বৌমা, খুব 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 আনন্দ হচ্ছে তো। আমাদের আজকে ধুনুচি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে স্বপন দাস। আমি প্রথমেই ডেকে নিচ্ছি স্বপন দাস। এবার আমাদের দ্বিতীয় স্থান অধিকারী মধুবালা জেঠিমণিকে আমাদের এখানে একটু আসার জন্য অনুরোধ করছি। জেঠিমণিকে কিছু বলার জন্য অনুরোধ রয়েছে সবার, আপনারা সবাই শুনতে চান তো? চলো। বলছিলাম যা বলছিলাম এসব যন্ত্রের মধ্যে দিয়ে কথা বলার অভ্যেস নেই তো আমার, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে প্র্যাকটিসটা হয়ে গেল না, এবার সামনের বছর দেখবেন কি সুন্দর করে বলতে পারবো তখন। ঠিক আছে বৌমা, তাই তো? হ্যাঁ, কি যেন বলবো ভাবছিলাম। হ্যাঁ, ওই আমি তো যেহেতু এই প্রাইজটাই জীবনে প্রথমবার পেলুম প্রাইজ, সেই জন্য আমার খুব আনন্দ হয়েছে গো। সত্যি কথা বলতে কি আমার মনটা একেবারে ভরে গেছে গো।
ওই একেবারে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় ওইটুকু নাচলুম তো, কখনো তো কিছু জানতুম না, তো সেই জন্য ভারী আনন্দ হয়েছে। আর ওই যে আনন্দটুকু, যে প্রাইজ পাওয়ার, তার জন্য সবটা কৃতিত্ব আমি দেব আমার বৌমাকে, শিমুল ব্যানার্জিকে। কেন জানো গো তোমরা? বলি দীপও ছিল আর শিখাও ছিল, কিন্তু আলোটি জ্বালবার কোনো লোক ছিল না গো। কিন্তু আমার বৌমা শিমুল ব্যানার্জি সে এসে সেই আলোটা জ্বালিয়ে দিয়েছে। আমি এই যে প্রাইজটা পেলুম, সেইটে আমি উৎসর্গ করে দিতে চাই। কার কাছে বলি? ওই আমাদের মেয়েদের শক্তির কাছে, নারী শক্তির কাছে। এই যে আমার বৌমা শিমুল, এই যে আমার অন্য বউয়েরা বিপাশা, শীর্ষা, সুচরিতা, ওই যে তুতুল, আমাদের মেয়ে, এরা সবাই মিলে যে পুজোটা করলে, এই যে খাটাখাটনি করলে, এই যে মন দিয়ে নিজেদের শক্তি দিয়ে এই কাজটা করলে, এত বড় একটা কাজ করে দেখালে, যারা যারা যেখানে এইরকম শক্তির পুজো আরাধনায় মেতেছে, তাদের সবার জন্য আমি এই প্রাইজখানা উৎসর্গ করে দিতে চাই। এরপর আমরা ডেকে নিচ্ছি আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আমাদের শিমুল ব্যানার্জিকে। ওরে যা না রে, তোকে ডাকছে তো। বাপরে বাপ, আমি বলে যাও বিকেলে ভাসছে উনি, ভালো কিছু হলে উনি ভেবে ভেবে করে কাঁদবে, খারাপ কিছু হলে উনি কাঁদবে। তবে কিন্তু এই কথাটা খুব ঠিক, কান্নাটা খুব ছোঁয়াছে, আমারও কান্না পাচ্ছে এবার। আমার সত্যি আজ কিছু বলার নেই। মা বললেন যে আমি নাকি আলো জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি সব মানুষের মনের মধ্যেই আগুন থাকে, শুধু সেখানে সময় মতো অগ্নি সংযোগ করতে হয়। কারোর কারোর জীবনে হয়তো সময় মতো সেই অগ্নি সংযোগ ঘটে না, কিন্তু তাদের মনের ভেতরে যে আগুনটা আছে সেটা ধিকি ধিকি করে জ্বলতে থাকে। আগুনের ব্যবহারটা শুধু বদলে যায়। আমার শাশুড়ি মা যে পাড়ায় একজন মডেল হয়ে উঠেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আজ ওনাকে দেখেই কিন্তু এ পাড়ার অনেক জেঠিমা কাকিমারা সবাই এগিয়ে এসেছেন। প্রত্যেক নারীর ভেতরেই না নারী শক্তি থাকে, আর আজ এই নারী শক্তির জাগরণ ঘটেছে। আমি সবাইকে শুধু একটাই কথা বলবো, এই পুজোর মধ্যে যেন এই নারী শক্তি শেষ না হয়ে যায়, এই নারী শক্তি যেন সবার মধ্যে রয়ে যায়, সে যেন নিজের নিয়মেই চলতে থাকে। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, আপনাদের কারোর কারোর হয়তো মনে হতে পারে যে এই বউটা খুব অলক্ষ্মী, খুব অলক্ষ্মী মেয়ে। দেখুন, সবাই তো আর লক্ষ্মী হতে পারে না, আর সবার কাছে না লক্ষ্মীর সংজ্ঞাটাও এক না। আমার কাছেও কিন্তু লক্ষ্মীর সংজ্ঞাটা আলাদা। যে মানুষের পাশে এসে দাঁড়ায়, যে মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, যে মানুষের পাশে থাকে, সেই হলো আসল লক্ষ্মী। আর আমার কাছে আমার দেখা সেরা লক্ষ্মী হলো আমার শাশুড়ি মা। তাই আজ এই পুরস্কারটা আমি আমার শাশুড়ি মাকে উৎসর্গ করতে চাই। দেখলে গো, দেখলে তো তোমরা,
এই মেয়ে তো দেখি সবখানে আমাকে হারিয়ে দিচ্ছে। বলি আমি কি শুধু হাঁটতেই এসছি নাকি গো? হ্যাঁ, সবখানে যে আমাকে গো হারাচ্ছ তুমি। একদিন না একদিন আমি তোমাকে গো হারাবো, দেখে নিও বাবু। ও কি কথা? এই গোহারান তো আমি হারতে চাই মা তোমার কাছে। আমি আমার মন প্রাণ নিয়ে তৈরি। যেদিন আমি তোমার কাছে গোহারান হারবো না, সেদিনই আমার আরেকটা স্বপ্ন পূরণ হবে। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আমি মধুবালা ব্যানার্জির কাছে গোহারান হারতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই যে এদিকে এসো দেখি, দাঁড়াও দেখি এখানে। এই যে মেয়েরা এসো, আরে এসো, এইটা তোমাদের সকলে। নাও নাও নাও, ধরো। এ কি দেখি, এ কে এলো মোর দেহে, পূর্ব ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন। বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু। তারপরে ধূলিসজ্জা, তারপরে ধরনের চির অবহেলা। কেটেছে একেলা বিরহে
একটি বিশেষ ঘোষণা। শিমুল ব্যানার্জির পারফরমেন্সে খুশি হয়ে এই দাদা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলেন। আজ যে পুরস্কারটা আমি পেয়েছি সেটা আমার একার প্রাপ্য নয়, এটা আমাদের সবার প্রাপ্য। তাই এই পুরস্কারটা আমি আমাদের ফান্ডেই রাখবো, যাতে ভবিষ্যতে আমরা এটা কোনো কাজে লাগাতে পারি, এরকমই কোনো একটা কাজে। আপনাদের সকলের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। আপনারা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধু শতদ্রুকে। আজ শতদ্রু এখানে এসে গান গেয়েছে। আসলে যার গান গাওয়ার কথা ছিল সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সুচরিতাদি গানের দায়িত্বে ছিল, সুচরিতাদি শতদ্রুকে ডেকেছে। যদিও বা এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। সুচরিতাদিকে আর আলাদা করে কি ধন্যবাদ জানাবো, তবে সত্যি মন থেকে ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধু শতদ্রুকে। একদিন যেই অসম্মান সে পেয়েছিল, আশা করছি এই পাড়া থেকে তাকে সেই সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। কিরে, কি করছে বলতো ওখানে? কি জানি, ঠিক বুঝতে পারছি না। কোন একটা বিষয় না কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু কি বিষয় সেটা তো তোর বউই জানে। তো বউয়ের মনে কখন কি উদয় হচ্ছে সেটা তো আর আমরা বলতে পারবো না। হয়তো দেখ আমাদের কখন কিভাবে বাঁচ দেবে সেটা নিয়ে ভাবছি। এখানে তো এখন সবাই ঠাকুর গরম করবে, তুমি কি করবে? তুমি চলো এখানে, চলো। কেন শখ করে ঠাকুর বরণ করতে পারলে আমি কেন পারি না? কিসের দোষ আমার? কিসের অপরাধ? মা, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি এসব কি বলছো কাকিমা? বেশ করেছে, ঠিক কথা বলেছে শিমুল, একদম ঠিক কথা বলেছে। শিমুল যেটা বলেছে সেটাই হবে। তুই একদম চুপ করে থাকবি, বদ্দের হাদিক কথা করে। কেন লো? হ্যাঁ, আমার মায়ের একটুখানি আনন্দ করতে ইচ্ছে করে না? হ্যাঁ, তো সারাক্ষণ ধীরে করে নাচবি, ধীরে করে গাবি, ধীরে করে আনন্দ করে বেড়াবি। আমার মাটা কি অন্যায় করছে শুনি যে আমার মায় তো আনন্দ করতে পারে না? হ্যাঁ, ঠাকুর তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে আমার মায়ে কি একটুখানি মা দুর্গাকে মিষ্টি খাওয়িয়ে একটু আদর করতে ইচ্ছে করতে পারে না? তোরা একা আনন্দ করবি নাকি? মা, তোমাকে বলছি তোমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। চলো তুমি। মাথা খারাপ এত দিন ছিল, বল এখন মাথাখানা ভালো হয়ে গেছে। যা এখান থেকে, যা, বিরক্ত করিস না। আমি যেটা করব বলে ভেবেছি
সেটা আমি করবই। শুধু কাকিমা নয়, আমার শাশুড়ি মাও করবেন বরং। তোমাদের যদি অসুবিধা থাকে, দেখতে অসুবিধা হয়, দেখো না, চলে যাও। কে দাঁড়িয়ে থাকতে বলেছে? যদি আমাদের কথা বলো আমাদের কোনো আপত্তি নেই। কাকিমারা যদি বরণ করতে চান তো ক্ষতি কি? সবাই ভালো থাকুক, এটাই তো আমরা চাই। কি বলবো বলো তো কালুদা, মায়ের শিক্ষিত ছেলে, স্কুল শিক্ষক, সেই কথাটা বুঝতে চাইছে না। সে চাইছে না যে তার মা বরণ করুক, কিন্তু দেখো তার চাওয়া না চাওয়াকে না আমরা কেউই দাম দিচ্ছি না। মা চাইছে, সেটাই হলো আমাদের কাছে বড় কথা। মার কথা বাড়িও না, এসো। দাঁড়াও মা, তুমি যাবে না, কোথাও যাবে না তুমি। খবরদার, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে, আমাকে রাগিও না। আবার বলছি আমি তোমাদেরকে, এখান থেকে যাও। এই অনাচার কিন্তু হতে পারে না। বলি কিসের অনাচার? কিসের অনাচার? আমি কি নিজের মাথায় নিজে সিঁদুর পড়তে যাচ্ছি নাকি? আমি মাকে বরণ করতে যাচ্ছি, আমার মাকে সিঁদুর পরাতে যাচ্ছি, তাতে আবার কিসের অনাচার? তোদের কি অসুবিধে হচ্ছে শুনে? যা যা বলছি, এখান থেকে চলে যা, চলে যা, করে চলে যা। আমরা নেই, তোরা দুজন পারবি আমার মেয়েদের সাথে, শিমুলের সাথে পারবি? তুই আপলু পারবি না? যা ভাগ এখান থেকে, ভাগ। ছি 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 ছি। এই অনাচার না আমি কোনোদিনও দেখি। লজ্জা করে না? এইটুকু একটা মেয়ে তুমি সংস্কার নিয়ে পড়ে আছো। প্রতীক্ষা, আজকে যদি তোমার মায়ের জীবনে এই ঘটনা ঘটতো, তুমি কি এরকম কথা বলতে পারতে? না, বলতে পারতে, কারণ তোমার কাছে মানুষের কষ্টের থেকে সংস্কারের দাম অনেক বেশি। ছি প্রতীক্ষা, ছি। আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এই সংস্কারকে বিশ্বাস করো? যে সংস্কার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখে, যে সংস্কার মানুষকে পেছন দিকে ঠেলে দেয়, সেই সংস্কারকে আঁকড়ে ধরে থাকতে তোমার লজ্জা করে না? তুমি নাকি শিক্ষিত মেয়ে, চাকরি করো। ছি প্রতীক্ষা। আর এই যে আর একজন, তাকে নিয়ে আর কি বলবো? সে তো যখন তখন মানুষও খুন করতে পারে। তোমরা এখান থেকে যাও, যাও বলছি, চলে যাও এখান থেকে। মা, এসো মা। তুমি আজ মাকে বরণ করবে, আর তোমার এই বরণ করার আনন্দে না দেখবে আমি কেমন ভাষার নাচ নাচি। এসো। ও বাবা, বলে এই যে আমার বৌমারা, কি গো শরবতের কথা যে বলেছিলে, কি সেই শরবত বুঝি? দাঁড়াও, আরে তোমরাই সব করবে নাকি? আমরা দাঁড়িয়ে আছি, আমরাও হাতে হাতে কিছু করি। আমরা তো সেটাই চাই, তোরাও সমস্ত কাজে হাত দে। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। মা, তুমি কি খাবে নাকি? হ্যাঁ খাবো তো, কেন রে? ও কি কথা, যাবে নাকি? না না, একটু সিদ্ধি আছে, সিদ্ধি শরবত তো অল্প একটুই আছে। আমার তো বাবু খেতে পারি ইচ্ছে করছে, এখন আমার খেতে ইচ্ছে করছে, তোরা তো আবার আমার গার্জেন, তোরা যদি খেতে না দিস তখন আর কি করে খাবো বল? আমার তো ইচ্ছে করছে। অবশ্যই আমি চাইলে আমার বৌমাই আমাকে দেবে। মা, তোমার যখন খেতে ইচ্ছা করছে একটু খাও, সবাই মিলেই খাবো, আনন্দ হবে।
দাদা, পাশের এই গ্লাসটায় কালো স্পট দিয়ে রেখেছি। দেখতে পেয়েছি। শরবত। না না না, এই যে হ্যাঁ আস্তে ধরো। প্রতীক্ষা, ও আমার হাত থেকে খাবে না। তুমি একবার যাও, গিয়ে দেখো। আরে আমাকে দিয়ে যাচ্ছ কেন? আমি যদি দিতে যাই তাহলে তো আবারও সেই একই রিফিউজ করবে। তুমি বরং দাও, কিংবা অন্য কাউকে বলো দিতে। পরাগ দিলেই বা ও নিতে যাবে কেন? কম অপমান তো করেনি। হ্যাঁ, সেগুলো তো সব আমাদের চোখে দেখা। এখন হঠাৎ যদি ও ভালো হয়ে যায়, সেটা ওই বা মানবে কেন? তুমি দাও না। এই দেখো, আমার হাতে খাবে নাকি? তোমরাই কেউ দাও না, আমার হাতে খাবে না। अरे अरे देकर तो देखो, खाबे ना क्यों? हाँ, বলছি আমায় দিল শরবতটা তোমায় দেওয়ার জন্য। যদি খাও তাহলে ভালো লাগবে। দেখো, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তোমার দিক থেকে থাকতে পারে, আমার দিক থেকে নেই। তাই কেন খাবো না? নিশ্চয়ই খাবো।
বোমা জল 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 দাও জল দাও জল দাও চিকিটা এই বিপাশা সেটা দাও চোখে মুখে সেটা দাও ভালো করে শিমুল আই শিমুল আরে কি হয়েছে জানো তো এই এতদিন ধরে তো অনাচার গেছে ঠিক সময় খাই দাইনি তো মাথাটা ঘুরে গেছে হঠাৎ করে মা আমি কি ডাক্তার ডেকে আনবো? দাঁড়া দাঁড়া একটু 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 সমস্যা দেখি এক্ষুনি বোধহয় জ্ঞান ফিরে আসবে ও মাথা ঘুরে পড়ে গেছে বলছি কি দাদা তুই ডাক্তার ডেকে আন না, হঠাৎ এরকম অজ্ঞান হয়ে গেল ওই শরবতটা খাওয়ার পরেই হঠাৎ। পোকার মতো কথা বলছো কেন? শরবত আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হলো না, আর শিমুল মাথা ঘুরে পড়ে গেল, তোমরাও তো খেয়েছো। আস্তে 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 না মানে তারপরেই তো দেখছি এরকম হয়ে গেল, সেই জন্য মনে হচ্ছে কি জানি হয়তো স্ট্রেস থেকে কিছু হলো না তো। এই একটু জলে ছিটে দাও না, জলে ছিটে দাও। দিচ্ছে তো বিপাশা দি, পানি তো দেওয়া হচ্ছে, কুছ ভি তো হচ্ছে না, ওর তো জ্ঞানই আসছে না। মাগো মেয়েটা আমাদের এত আনন্দ দিল আর নিজেই এখন অসুস্থ হয়ে পড়লো। ও বৌমা বৌমা কি রে? দেখে 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 একটু দেখতে দাও দেখতে দাও। বৌমা এতক্ষণ তো জ্ঞান ফিরে আসার কথা, হ্যাঁ চোখে মুখে জল দেওয়া হলো তবু জ্ঞান। কি তো হাত একেবারে ঠান্ডা গো। ঠান্ডা লাগছে না? হ্যাঁ একেবারে ঠান্ডা। হ্যাঁ একটু জ্ঞান ফিরছে না কেন? কি করবো কি? হ্যাঁ কি করা যাবে এখন? ডাক্তার ডাকতে হবে নাকি? মুখে ডাক্তার ডাকো না, ডাক্তার কাকুকে ডাকো না। আমি ডাক্তার ডেকে আনছি, ডাক্তার দেখে ডিসাইড করুক, যেটা ঠিক বুঝবেন সেটাই করবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়তো ইনজেকশন দিলে জ্ঞান ফিরবে। আজকে তো ছুটির দিন, আজকে তো ডাক্তারবাবুকে চেম্বারে পাবে না, তাহলে কি করবে তোমরা? আমি বরং ফোন করে দেখি, না হলে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু বাড়িতেও যদি না থাকে তখন কি হবে? হ্যাঁ হতেও পারে, ডাক্তারবাবু তো বেড়াতে যান। দাদা তুই ডাক্তারকে ফোন করে দেখ না, যদি ফোনে না পাওয়া যায়, এরকম অজ্ঞান হয়ে থাকে তাহলে তো হসপিটালে নিয়ে যেতে হবে। কি মুশকিলের ব্যাপার। ও বৌমা আমি ফোন করছি। কি ব্যাপার, ডাক্তারবাবু তো ফোন ধরছে না। ফোন ধরছেন না। তুই না টাকালে আমার বোন কেমন করে, আমার বোন কেমন করে কি হলো বলো দেখি ব্যাপারটা? কিছু বুঝতে পারছি না তো, সত্যি কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো? নর্মালি সেন্সলেস হয়ে গেলে তো अब तक ঠিক হয়ে जाना चाहिए না। হ্যাঁ তাছাড়া আর কি হবে, এই তো ভাসানে গেল আর ভালো ভালো ফিরেও এলো, তাই না? বুঝতে পারছি না। না 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 আর দেরি করা যাবে না, ডাক্তার ফাক্তার পাবো কি পাবো? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে গো, ওকে হসপিটালেই নিয়ে যেতে হবে। শিমুল এই কালুদা, এই কালুদা তোমার গাড়ি আছে না, একটু গাড়িটা বার করো না গো, একটু নিয়ে যাই হসপিটালে। আজ ভাসানের দিন, এমন একটা অঘটন কেন ঘটলো বলো দেখি? এ তুমি কি করলে? আজ এই আনন্দের দিনে তোমাকে এখন হসপিটাল যেতে হবে। কাকিমা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্যই তো হচ্ছে, আমাদের তো হসপিটালে নিয়ে যেতে হবে, এখানে বসে সময় নষ্ট করলে তো চলবে না বলো। একটা এমার্জেন্সি তো, এমার্জেন্সিতে দেখাতে হবে। ও কালুদা দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও না গো, গাড়িটা বার করো না। হ্যাঁ গাড়িটা আমার বাড়ির সামনে রাখা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কালুদা শিমুল শিমুল ফোনটা যখন আমি ধরেছি তখন আমাকেই কথাগুলো বলুন। ও ছোট বৌদিকে খোঁজ করছেন কেন? আপনার কি মনে হয় শিমুলের ব্যাপারে কোনো খারাপ খবর শুনলে ও ছোট বৌদি বেশি দুঃখ পাবে আর আমরা কম দুঃখ পাবো? কে ফোন করেছে? দেখুন এত কথা বলে সময় নষ্ট করার না সময় নেই এখন। শিমুল হঠাৎ করেই নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল, জানি না কেন।
কিছুতেই জ্ঞান ফিরছে না, আমরা চোখে মুখে জলের ছিটে দিলাম তাও জ্ঞান ফিরছে না। আমরা জেলা হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখছেন। আমাদের মনে হলো যে খবরটা আপনাদের জানানোর দরকার, আপনারা হয়তো কেউ আসলেও আসতে পারেন। মানে সম্ভব হলে আসবেন। আর শুনুন না, যদি ছোট বৌদি পাশে থাকে একটু ফোনটা দেবেন প্লিজ। বৌমা বলছি কি হয়েছে শিমুলের, বলবে কি? আমাকে একটু ফোনটা দাও, দেখি দেখি। আমি তো কথাগুলো শুনছি, ফোনটা কাটছো কেন? আচ্ছা, এত নাচানাচি দরকারটা কি ছিল? এত নাচানাচি করেছে বলেই তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা হসপিটালে নিয়ে গেছেন, জ্ঞান ফিরে আসবে। আমরা খবরটা জানলাম, জ্ঞান ফিরে আসলে আমাদেরকে জানাবেন। দেখেছেন, এই জন্যই বললাম আপনি ছোট বৌদিকে ফোনটা দিন। আমি জানতাম তো আপনার সাথে কথা বাড়ালে আপনি এই কথাগুলোই বলবেন। তাছাড়া আর কি বলবো? ওখানে নাচানাচি করতে গিয়ে সেন্সলেস হয়ে গেছে, আর কি বলবো? এখান থেকে ছুটে যাবে সবাই। আপনি হয়তো ছুটে আসবেন না, কিন্তু অন্য কেউ আসতে পারে। আরে বলছো না কেন? শিমুলের কি হয়েছে? মানেটা কি? তুমি ফোনটা দাও তো, আমাকে ফোনটা দাও। দিদি ভাই ছাড়ো তো, দাও আমার ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ ছোট বৌদি তো, আমি বিপাশা বলছি, শিমুলের পাড়ার। হ্যালো বিপাশা দি, বলো শিমুল নাকি অজ্ঞান হয়ে গেছে। আমি পাশে থেকে যা ওভার হিয়ার করলাম, মা তো ব্যস্ত হয়ে গেছেন। নিজের মেয়ে যেমন ওখানে গিয়ে নেচে বেড়াচ্ছে, তারই ফল ভোগ করছে আর কি। অজ্ঞান হয়ে গেছে তাই বাড়িতে ফোন করেছে। মগের মুলুক তো, এখান থেকে সব লোক মিলে ছুটবে। দেখো বড় বৌমা, তোমাকে কেউ যেতে বলেনি, কেউ না। তোমার যেরকম না যাবার স্বাধীনতা আছে, আমাদেরও সেরকম যাবার স্বাধীনতা আছে। তোমাকে যেতে হবে না, কিন্তু মেয়ে অসুস্থ সেই খবরটা যখন পেয়েছি তখন মেয়েকে দেখতে আমরা যাবই। অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ মা, একটু বিপাশাদির কথাটা শুনতে দিন। হ্যাঁ বিপাশাদি বলো। কিছুই না, জানো তো শিমুল হঠাৎ করে কি করে যেন একটু অসুস্থ হয়ে পড়েছে। আমরা সবাই ভাসানে গেছিলাম, নাচানাচি করেছি, সবাই মিষ্টি মুখ করলাম, একটু শরবত খাওয়া হলো, তারপরেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, জলে ছিটে ছিটে দিলাম, কিছুতেই জ্ঞান ফিরছে না। বুঝতে পারছি না কি হলো। আমরা সেই জন্য না ওকে জেলা হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখছেন, চেক আপ করছেন। এখনো বোধহয় জ্ঞানটা ফেরেনি, আমরা এখনো কিছু জানতে পারিনি। আমাদের তাই মনে হলো তোমাদের একবার খবরটা দেওয়া উচিত, যদি তোমরা কেউ আসতে পারো। নিশ্চয়ই খুব ভালো করেছো। আর কেউ যাক না যাক আমি তো যাবই। আমি মাকে নিয়ে আসছি, ও জেলা হাসপাতালে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলা হসপিটালেই রয়েছে। কিছুই না, কি বলতো, জ্ঞান ফিরে তোমাদের দেখলেও তো ওর একটু ভালো লাগবে বলো। ওর মনে হবে যে ওর বাপের বাড়ির লোকজন ওর পাশে আছে। শোনো, তোমাদের কিন্তু অন্য কোনোভাবে সাহায্য করার কথা বলছি না, টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু তোমরা একটু এসে ওর পাশে দাঁড়াও। ছি ছি ছি, আমার ক্ষমতা নেই, কিন্তু শিমুলের বিপদে আমার যা আছে আমি সবকিছু দিয়ে ওর পাশে দাঁড়াবো। আর আমি এক্সপেক্ট করছি শিমুলের খুব তাড়াতাড়ি যেন জ্ঞান ফিরে আসে। আর শিমুলের জ্ঞান ফিরে এলে প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন। হ্যাঁ হ্যাঁ জানাবো। আচ্ছা, তোমার তো নাম্বারটা আমার কাছে নেই। আর কি বল, ওমা মামা, আমার শিমুল বাঁচবে না মা? ওমা বলো না। এই পুতুল, কি বলছো সব উল্টো পাল্টা? শিমুল বাঁচবে না মানে শিমুল অবশ্যই বাঁচবে। চুপ করো। তুই তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একই জিনিসটা আমরা খেলাম, আমরা যেটা খেলাম সেটা থেকে আমাদের কারোর কিছু হলো না, ও একই জিনিস খেয়ে ওর শরীরে বিষ ঢুকলো কি করে? তার আগে তো কিচ্ছু হয়নি, হওয়ার হলে তার আগেই হতো। তার মানে ওখানে মিষ্টি আর শরবত থেকেই কিছু হয়েছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি আর শরবত তো রেডি করাই ছিল, যা করার তো পাড়ার ছেলেরাই করেছে। ওরা কি আর ইচ্ছে করে বিষ মিশিয়ে দেবে নাকি? জানি না এখনো কে বিষটা খাইয়েছে, তবে আশা করছি খুব শিগগিরই বার করতে পারবো যে কে বিষটা খাইয়েছে। ভাবতেই পারছি না আমি, কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো। আমরাও ভাবতে পারছি না। এখন না মনে হচ্ছে জানো তো, ভাষণ দিয়ে যদি বাড়ি চলে যেত শিমুলদি, তাহলে অন্তত এই দুর্যোগটা দেখতে হতো না আমাদের। दुर्घटना अगर कपाले থাকবে তো कहीं भी होते পারবে। हाँ, वो घर में भी होते পারবে। বাড়ি থেকে? কিন্তু বাড়ি থেকে কে বিষ মেশাতো? কে মেশাতো সেটা ভেবে তো কোনো লাভ নেই এখন। কে মিশিয়েছে সেটা নিয়ে ভাবতে হবে এবার। আচ্ছা, কনসেন্টটা কে দেবে? কাকি বাস, তুমি প্লিজ কনসেন্টটা দিয়ে দাও। হাসপাতালে এনেছি কেন? অসুস্থ বলেই তো নাকি? হ্যাঁ, তোমরা যা পারো করো, আমাদের সকলের তাতে কোনো অমত নেই। এসব কনসেন্ট মনসেন্ট কি এখন বিপদের সময় তাড়াতাড়ি করো যাও। এর জন্য তো লিখিত কোনো কনসেন্টের দরকার নেই। আপনি যান, আপনি গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে আমরা আছি তো, আমরা গিয়ে কথা বলবো। না না, মানে কনসেন্ট যদি চায় আমি কিন্তু কনসেন্ট দিয়ে দিতে পারি।
কনসার্ন না দেওয়ার তো কিছু নেই, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন। তোমার কনসার্ন দেওয়ার কোনো প্রয়োজন হবে না পরাগ। আমার মেয়েটাই যদি না বাঁচে তাহলে তাহলে তারপরে তোমরা কি করবে না করবে সেসব দিন আমার কোনো লাভ নেই। বলি এত সহজে মরে যাবার কথা বলবেন না দিদি। আমি আপনাকে বলছি, আপনার মেয়ে মরে যেতে আসেনি, সে বাঁচতে এসেছে, অন্যদেরও বাঁচাতে এসেছে, সে মরতে পারেনি। শোনো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমার বলে কিচ্ছু হবে না, কিছু হবে না। হ্যাঁ, ও মরবে না। আর এই যে খুব তো বাবার কথা বলছো, খুব বাবার কথা বলছো। যখন তোমাদের বাড়িতে চলে গিয়েছিল তখন ওকে রেখে দিলে না কেন? ফিরে দেওয়ার জন্য তো একেবারে ব্যস্ত হয়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, তাই তো। আজকে যদি তোমাদের বাড়িতে মেয়েটা থাকতো তাহলে তো এমন দিন দেখতে হতো দেখো, তাই না? চুপ করবে, চুপ করবে তুমি, কিচ্ছু তো বোঝো নে। আবুদা কেন এত কথা বলছো? বলি একটা মেয়ে তার বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি বা থাকবে কেন? কেন থাকবে? হ্যাঁ, অত সোজা নাকি? অত সস্তা? আর সে শ্বশুর বাড়িতে থাকছে বলে তার উপর অত্যাচারই বা হবে কেন? তার তো কোনো মানে নেই। তাই খুঁজতে হবে ঘটনাটা ঘটলো কিভাবে, সেইটা খুঁজে বার করতে হবে। মা, তুমি এর মধ্যে কোনো কথাবার্তা বলতে চাও না। কোথা থেকে কিভাবে তুমি জড়িয়ে যাবে? উনি তো প্রথমে এসেই তোমাকে বললেন যে দিদি আমার মেয়েটাকে আপনি বাঁচতে দিলেন না। হয়তো উনি ভাবছেন যে তুমি এর মধ্যে কিছু করেছো। তুমি তো আমার পুতুলের থেকেও বেশি আবুদা। একজন মা যার সন্তান এই অবস্থায় রয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার তার মনের কি অবস্থা তুমি বোঝো? আর আমার বিশ্বাস সেও যাবে না। কি করে তার এমন অবস্থা হলো সে জানতে পারবে, তাকে জানতে হবে। আর আমিও জানবো যে এমন একখানা ঘটনা কি করে ঘটতে পারে, কে 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 তার খাবারে বিষ মেশাতে পারে, এই কথা আমাকে জানতেই হবে। শুধু তোমায় নয় কাকিমা, আমাদেরও জানতে হবে। আর আমরা তো থানাতেও যাব, পুলিশের কাছে। আমরাও যাব পুলিশের কাছে। প্রতীক্ষা তুমি বরং বাড়ি চলে যাও, কারণ এরপর থানা পুলিশ হবে, তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়বে। তুমি বাড়ি যাও, তোমার চাকরি বাকরি আছে, তুমি যাও এখানে। কেউ কোথাও যাবে না। এখানে যারা যারা আছে তারা কেউ কোথাও যাবে না। যদি কেউ কোথাও যায় তার নামটা পুলিশে লিখিয়ে আসবো, বলেও আসবো যেন প্রয়োজনে তাকে ডেকে পাঠানো হয়। আচ্ছা, এসব ঝামেলা ঝঞ্ঝাট মানে বৌদির যখন সেন্স ফিরেই এসছে তখন এসব ঝঞ্ঝাটের কি কোনো দরকার আছে? না হলে আমরাও তো বলেছিলাম যে থানা পুলিশ করব। আমরাও বলেছিলাম ব্যাপারটা ইনভেস্টিগেট হওয়া দরকার, এই ঘটনার জন্য কে দায়ী সেটা জানা দরকার। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে শিমুল যাদের সঙ্গে মেলামেশা করত, কি জানি তাদের মধ্যে কেউ হয়তো এর মধ্যে হতেও পারে। যাদের সঙ্গে মিশতো তারাও করতে পারে, যাদের সঙ্গে মিশতে চাইতো না তারাও তো করতে পারে, তাই না? কিছুই তো বলা যায় না পরাগ। আর সেই জন্যই প্রমাণটা হওয়া দরকার, কারণ ভবিষ্যতেও যে এরকম কিছু ঘটবে না কেউ তো বলতে পারে না। তাই জন্যই বলছি যে যখন ওর জ্ঞান ফিরেছে আমরা একবার থানা থেকে ঘুরে আসি। চলো বিপাশা। তোমরা থানায় গেলে আমাদেরও যেতে হবে, আমরাও যাব। বারণ করিনি তো, বারণ করলেও তোমরা তোমাদের মতো যেতেই পারো, কে বারণ করবে তোমাদের? কি সমস্যা? চল দাদা, আমরা যাই। প্রতীক্ষা, তুমিও চল। আমি না আর থানায় যাচ্ছি না এখন, ঠিক আছে? যদি পুলিশ ডেকে পাঠায়, যদি সত্যিই দরকার পড়ে তাহলে কেন যাব না? নিশ্চয়ই যাব, তদন্তের সহযোগিতা করব, কিন্তু থানাটা অফ করে দাও। ঠিক আছে, কিন্তু তুমি গেলে যেতে পারতে। আগে মেয়েটার বিপদটা কেটেছে সে কথা জানি, সে কথা জানতে দাও। ও মেয়ের জ্ঞান ফিরুক ভালো করে, তারপর সব হবে, সব হবে। দেখো কাকিমা, সিস্টার তো এসে বলেই গেলেন ওর বিপদ কেটে গেছে।
আর তাছাড়া থানায় আমাদের জানাতেই হবে। আর থানা থেকে এসে যখন জিজ্ঞাসাবাদ করবে সেটা এখানে থাকতে থাকতেই করুক না। কাল যদি বাই চান্স শিমুলকে ছেড়ে দেয় তাহলে তো বাড়িতে গিয়ে পুলিশ উৎপাত করবে। বাড়িতে গিয়ে পুলিশ উৎপাত করুক, সেটা তো আমরাও চাইবো না, বলো কাকিমা? যা জিজ্ঞাসাবাদ করার এখানে এসে করে যাক। শিমুলেরও একটা স্টেটমেন্ট নিক। এখানে যে ডাক্তারবাবু নার্সরা রয়েছে তাদের স্টেটমেন্ট নেবে পুলিশ। আমরা যারা বাড়ির লোকরা এখানে উপস্থিত রয়েছি তাদেরও তো স্টেটমেন্ট নেবে। শুধুই বাড়ির লোক, মানে পাড়ার লোককে কিছু বলবে না পুলিশ? তোমাকে কে বললো বলবে না? কে বললো তোমাকে যে বলবে না? কেউ সবার সাথেই কথা বলবে। আর কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না সেটা জানার জন্যই তো থানায় যাচ্ছি কথা বলতে। একটু ওয়েট করো। আমরা তো চাই আমাদের সঙ্গে পুলিশ কথা বলুক। আমাদেরও তো জানতে হবে যে একই জিনিস যেটা আমরা সকলে খাওয়ার পর আমাদের কারুর কিচ্ছু হলো না, শিমুল হঠাৎ ওই সেম জিনিসটাকে এত অসুস্থ হয়ে কেন পড়লো যে জ্ঞান ফিরল না, ওকে হসপিটালে নিয়ে আসতে হলো, জানতে তো হবে। আমি আর কিছু ভাবতে পারছি না, কিছু না। আমাকে একটু শিমুলের কাছে নিয়ে চলো না। তোমাদের সংসর্গে পড়ে কিন্তু শিমুল এরকম হয়ে গেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পরাগ। আমাদের সংসর্গে খারাপ হয়েছিল মানে? নাকি তোমরা যে চরম অত্যাচারটা দিনের পর দিন ওর উপরে করেছো সেই অত্যাচারের হাত থেকে ওকে বাঁচানোর জন্য ওকে ওখান থেকে বের করে এনে আমাদের দলের মেম্বার করে ওকে মানসিকভাবে লড়াই করার ক্ষমতাটা দিয়েছি বলে আমরা খারাপ হয়ে গেছি তোমাদের কাছে? শুনুন, আপনারা নিজেদের মধ্যে এরকম তর্জা করবেন না। আপনাদের যার যা বক্তব্য আছে লিখে দিয়ে যান। हाँ, আমরা वही लिखते ही এসেছি। और ये जो एप्लीकेशन এনেছি না, इसमें साफ साफ लिखा আছে कि আমরা শক করছি এই দুজনকে। आप पढ़ लीजिए ठीक से। না না, দাঁড়াও দাঁড়াও, এরকম সন্দেহ করছো মানেটা কি? আমরা তো ব্যাপারটা জানি না, আমাদের নামে এরকম উটকো সন্দেহ চাপিয়ে দিচ্ছ কেন? না না, আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা এই পথটা বেছে নিলে কেন? হ্যাঁ, আমি মানছি আমার দাদা বৌদির মধ্যে মতের অমিল আছে। অনেক ফ্যামিলিতেই এই মতের অমিলটা থাকে। হ্যাঁ, তার মধ্যে অনেকে সেপারেট হয়ে যায় আর অনেকে একসঙ্গে থেকে যায়, কিন্তু থাকে কিন্তু এই ঝামেলাগুলো সঙ্গে করে নিয়েই থাকে। হ্যাঁ, আর আমার দাদা বৌদি ওই সেপারেশনের কথাটা ভাবেনি, এটাই হচ্ছে ফারাক। কিন্তু তারা তো একসঙ্গেই থাকে, একই বাড়িতে থাকে। উল্টে আমার বৌদির সব খাওয়া খরচার টাকা কিন্তু আমার দাদাই দিত। বরঞ্চ আমার বৌদি আমার দাদার কোনো কথা শুনতো না স্যার, যা ইচ্ছে তাই করতো। যা ইচ্ছে তাইটা কিরকম? এই ধরুন পাড়ার পুজোয় ঠাকুর আনতে চলে যাচ্ছে, পাড়ার ফাংশনে নাচ গান সবকিছু করছে, সারা দিন ওই পুজোর মণ্ডপে ব্যস্ত থাকছে। আর কি বলবো স্যার, আমার দাদার সঙ্গে এক ঘরে থাকে না পর্যন্ত। কতদিন বিয়ে হয়েছে স্যার? 1 বছরও হয়নি স্যার। মতভেদটা কি নিয়ে? অধিকার বোধ স্যার, মারাত্মক অধিকার বোধ। শিমুলের সবকিছুতেই বারণ। ও বাড়ির বাইরে বেরোতে পারবে না, ওর নিজের মতো চলার কোনো অধিকার নেই, যা বলবে ওরা তাই করতে হবে। ও শাশুড়িও এর আগে প্রচন্ড জ্বালাতন করেছে ওকে, কিন্তু এই হালে বলতে নেই ও শাশুড়ির ব্যবহার অনেকটাই পরিবর্তন হয়েছে। আর একজন ননদ আছে স্যার, তার কিছু সমস্যা আছে, এই ননদেরও পুরো দায়িত্বটা কিন্তু শিমুলই নিয়েছে। আর এই যে এত জ্বালাতন করে, এত অত্যাচার করেছে ওর হাজবেন্ড, তা সত্ত্বেও কিন্তু ওর সেবা যত্নে কোনো ত্রুটি করেনি শিমুল, ওর দেওরেরও তাই। কিন্তু এরা তার বিনিময়ে শিমুলকে কি ফিরিয়ে দিয়েছে জানেন? শুধু অসভ্যতা। আর একটা কথা কি বলবো স্যার, আমাদের বলতেই লজ্জা লাগছে। শিমুলের সব থেকে বড় দুঃখ, রাতের পর রাত এই ছেলেটি যে ওকে কিভাবে টর্চার করেছে আপনি ভাবতে পারবেন না। প্রতি কটা দিন ওর মতের এগেইনস্টে গিয়ে ওর ওপর শারীরিক অত্যাচার করেছে স্যার। ম্যারাইটাল রেপের শিকার হয়েছে মেয়েটির দিনের পর দিন। আজকাল কি এগুলো করা যায় আপনি বলুন তো? শুনুন, এসব বাজে কথায় কান দেবেন না তো। স্টেডি বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড কিচ্ছু না, মানুষের কোনো বন্ধু থাকতে পারে না? একেবারেই নয় স্যার, আমি আপনাকে বলছি, আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন। স্টেডি বয়ফ্রেন্ডই ছিল। আমি কিন্তু জেনেই বলছি স্যার। এরা কি করেছে জানেন? এরাই উস্কেছে ওকে। তোমাদের জন্য আজকে এই অবস্থা। তোমরা দিনের পর দিন শিমুলকে উস্কে গেছো। ও তো আগে এরকম ছিল না। এই যে বয়ফ্রেন্ড, তার সঙ্গে তোমরাই ওকে দেখা করিয়েছো দিনের পর দিন। স্যার, ও কিন্তু এরকম ছিল না, ওকে এরা নষ্ট করেছে। এখন সবকিছু মিথ্যে কথা। তোমরা মিথ্যে কথা বলছো কেন? সত্যি কথা বলার সৎসাহস নেই তোমাদের? এখন সবকিছু শেষ হয়ে গেছে, তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়ে আমাদের নামে দোষটা দিচ্ছে। আপনি প্লিজ স্যার বিষয়টা ভালো করে তদন্ত করবেন প্লিজ। বাহ পরাগ, बढ़िया बात বলেছো। শুনো, আমাদের যা প্রোফাইল আছে না, আমরা ইস तरह का काम করতে পারি না, আর এটা স্যার খুব ভালো করে জানেন। হ্যাঁ। ও আচ্ছা, আর আমাদের প্রোফাইল, আমাদের যা প্রোফাইল তাতে আমরা এই কাজটা করতে পারি। স্যার, আমি একজন স্কুল টিচার।
সে আপনি স্কুল টিচারই হন, ব্যবসায়ী হন বা যে খুশি হন, অন্যায় তো অন্যায়। অনেক মানুষই প্রফেশনে সাকসেসফুল হলেও, লেখাপড়া শিখলেও স্ত্রীকে অত্যাচারের ব্যাপারে প্রেমেটিভ থেকে যায়। আপনাদের ক্ষেত্রেও যে সেরকম কিছু নেই সেটা কি করে বুঝবো বলুন? তবে আমরা এর মধ্যে যেতে চাইছি না, কারণ আমরা তো এখনো তদন্ত করিনি। তদন্ত করি, তারপরে এনকোয়ারিতে যেটা উঠে আসবে, হ্যাঁ এটা বলতে পারি যে আমরা কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। আর সেই কারণেই বলছি আপনারা এখানে কমপ্লেনটা লিখে দিয়ে যান, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। হ্যাঁ স্যার, আমি এখনই লিখে দিচ্ছি। তুমি খুব ভালো করেই জানো আমি তো কোনো পাপেট নই, বলো। যখন তোমরা যেখানে বলবে সেখানে গিয়ে থাকবো। আমার যেখানে মনে হয় আমি সেখানেই থাকবো। আমাকে নিয়ে আর এই লড়াইটা করো না ছোট বৌদি। আমার সাথে যাবি তো বাড়িতে মা? হ্যাঁ কি রে, দেখ অনেক হয়েছে, শুধু প্রাণটা যাওয়াই তো বাকি ছিল। আর দরকার নেই, তুই আমার সাথে চল। আমি কাউকে ভয় পাই না শুনি, কাউকে না। আমার মেয়ের প্রাণটাই যদি চলে যায় তাহলে আমি কাউকে ভয় পেয়ে কি করব, কি হবে? তো দাদাদেরও আমি আর ভয় পাই না, পাই না ভয়। তোর বাবার যা পেনশন আছে তাই দিয়ে আমার আর তো খুব ভালোভাবে চলে যাবে, বিশ্বাস কর। আমাদের কারোর কাছে হাত পাততে হবে না। তাছাড়া তুইও তো আর বসে থাকবি না বল, তুই টুকটাক কিছু করবি, আমার পেনশনের টাকা আছে, আমরা ভালো থাকবো। শিমুল চল না রে। কি প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ, তোমরা এইভাবে কথাগুলো বলে যাচ্ছ। না না, এই নিয়ে তো দেখছি তোমাদের এগেনস্টে আমাদের মানহানির মামলা করতে। একদমই তাই। তোমরা যা খুশি করতে পারো, যে কোনো মামলা করতে পারো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তবে এতক্ষণ ধরে যেটা আমরা সন্দেহ করছিলাম, এখন যে সেটাই সত্যি এটুকুনি বুঝতে পারছি। जब एरा थाना এসেছিল তবে বুঝতে পেরেছিলাম कि अपने आप को बचाने के लिए रे एक कदम आगे এসে আমাদের নামে কমপ্লেইন করেছিল। হ্যাঁ, কিন্তু আমরা যদি উল্টো কথাটা বলি, আমরা যদি বলি যে তোমরা নিজেদের বাঁচানোর জন্য আগ বাড়িয়ে থানাতে এসে আমাদের এগেইনস্টে কমপ্লেন করছো, কেন বলো দেখি? এটা আমরা কেন করতে যাব? মানে তুমি যে কথাটা বলছো সেই কথাটাতে একটা যুক্তি থাকতে হবে। শিমুলকে মেরে আমাদের কি লাভ হতে পারে? শিমুলকে মেরে তোমার লাভ হবে, কারণ তুমি শিমুলের সঙ্গে থাকতে চাওনি, কিন্তু শিমুল তো সংসারটা ছেড়েও চলে যায়নি। এই সংসারেই তোমাদের সমস্ত অত্যাচার সহ্য করে মুখ বুজে পড়ে রয়েছে, সেটা তোমাদের ভালো লাগেনি। সেটা তোমাদের রাগ থাকতে পারে, আমাদের কি আছে? আমাদের সঙ্গে যদি শিমুল থাকতো তাহলে তোমাদের ভালোই লাগতো। আমাদের দলে একজন মেম্বার বাড়বে, আর তার থেকেও বড় কথা শিমুল আমাদের পয়সায় খাওয়া দাওয়া করে নাকি আমরা শিমুলের পয়সায় খাওয়া দাওয়া করি? তাই শিমুলকে মেরে আমাদের কি লাভ হতে পারে বলো দেখি আমাকে। এই বাজে কথাগুলো বলো না তো প্লিজ, বন্ধ করো। শোনো, আমরা কি করবো আর না করবো সেটা তোমার কাছ থেকে কৈফিয়ত নেব না। এখানে চেঁচামেচি করবেন না প্লিজ, এটা থানা, এসব কথা এখানে আলোচনা করার জায়গা নয়। আপনার লেখা হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দিন। ঠিক আছে, আমরা ভেরিফাই করব, তদন্ত করব। তাছাড়া আমরা তো এমনিতেই জবানবন্দি নিতে যাব ওই ভদ্রমহিলার। উনি যদি নিজে কিছু ফিল করেন বা নিজে কিছু বলেন, মানে ঠিক এক্স্যাক্টলি কখন ব্যাপারটা হয়েছে বা উনি কাউকে সন্দেহ করেন কিনা, দেখুন অনেক কিছু ব্যাপার এর উপরে নির্ভর করছে। এখনই এত চিৎকার চেঁচামেচি করে নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই। তবে একটা কথা মনে রাখবেন, অন্যায় যদি করে থাকে সে শাস্তি পাবেই, সে যেই হোক না কেন। আমিও যেন সেই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে করতে পারি। ও বৌমা, বলি তোমার বন্ধু বান্ধবেরা সব থানায় গেছে গো, ওই পুলিশ যাতে তদন্ত করে তার ব্যবস্থা করতে। একটা কথা বলি, কোনো কিছু লুকোবে না বৌমা, মন খুলে কথা কইবে। তোমার মনে যা যা আসে, যা 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 বলতে ইচ্ছে করে সবটা খুলে বলবে। দিদি, ও দিদি, দেখুন আপনাদের যদি আপনার মেয়েকে নিয়ে যেতে খুব ইচ্ছে করে তাহলে বরং আগে এইসবগুলো মিটে যাক, আগে আমরা একটুখানি জানতে পারি যে কে এই কাজ করলে, তারপরে না হয় নিয়ে যাবেন। তখন না কিছুদিন থেকে আবার চলে আসবে, এখন নেবেন না? না মা, আমি আপাতত ও বাড়িতে যাচ্ছি না।
আমার উপর এত রাগ তোর, এত অভিমান, হ্যাঁ? নিজের শাশুড়িকে ক্ষমা করে বন্ধু করে নিলি, আর মাকে দূরে সরিয়ে রাখলি, তাই তো? আমি আসলে তোমাকে বিপদে ফেলতে চাই না গো। আমি যদি এখন তোমাদের সাথে ও বাড়িতে ফিরে যাই তাহলে তুমি বিপদে পড়বে, ছোট বৌদিও বিপদে পড়বে। ওদের সাথে কথা না বললে, ওদের বিরুদ্ধে গিয়ে ও বাড়িতে আমি থাকলে অনেক অশান্তি হবে। আর তাছাড়া আমাকে নিয়ে গিয়ে বা কি লাভ বলো তো? তুমি তো আর চিরকাল আমাকে তোমার কাছে রাখতে পারবে না। কে বলেছে পারবো না? যদি দরকার হয় তাহলে আমি আর তুই আলাদা থাকবো, বুঝেছিস? তা হয় না মা, তোমার শেষ বয়সে তোমার ছেলেদের কাছেই থাকা উচিত। আর দেখো, তোমাকে যতটা প্রোটেকশন দেওয়া দরকার ততটা আমি দিতে পারবো না। আর আলাদা থাকায় অনেক বেশি ঝুঁকিও মা। ও মা, তুমি কি ভাবছো বলো তো? তুমি আমার জন্য ভাড়া বাড়িতে থাকবে? শিমুল, একটা কথা ভুলে যাচ্ছিস মা, তোর বাবার অবর্তমানে এই বাড়িটা আমার। দরকার হলে যাদের অপছন্দ হবে তারা অন্য বাড়িতে চলে যাবে, আমি আর তুই এই বাড়িতে থাকবো। মা, আমি কাউকে উৎখাত করতে চাই না গো। কি লাভ বলো তো? কি দরকার এসব করার? আর সত্যি কথা বলতে কি, আমি খুব ভালো করেই জানি, জানো তো, ও বাড়িতে ঠিক আমায় কারা পছন্দ করে আর কারা পছন্দ করে না। ওখানে গিয়েও যে ভালো থাকবো তার তো কোনো মানে নেই বলো। আর পৃথিবীতে এমন কোনো জায়গাও নেই যেখানে আমাকে কেউ মাথায় করে রাখবে। তার থেকে যেখানে আছি সেখানেই ভালো। আমার যে আপনার স্নেহ, আপনার ভালোবাসা ওর প্রতি অনেক বেশি, যতই আমি ওকে ভালোবাসি না কেন। আমি তো জন্ম দেইনি, তাই আপনি যদি আমাদের বাড়িতে না রাখতে চান, আমি তো কিছু বলতে পারি না। শুধু একটা কথা আমি বলতে চাই, যে আগে এই সমস্ত কিছু প্রকাশিত হোক, সমস্ত ঘটনা সবাই জানুক, তারপর না হয় নিয়ে যাবেন। আর আমি কথা দিলাম সে কদিনের মধ্যে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না।